আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি তানভীর ইমন। আজকের ভিডিওর টপিক হলো ডার্ট অপারেটরস সম্পর্কে আমরা পড়াশোনা করব। তো ডার্ট অপারেটরস জিনিসটা কি আপনারা হয়তো যারা আমার লেকচারগুলো দেখে আসছেন তারা হয়তো একটু, একটু করে বুঝে গেছেন অপারেটরস জিনিসটা কি। তো অপারেটরস সম্পর্কে আজকে আমরা ইন ডিটেইলস পড়াশোনা করার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। ডার্টে মূলত অনেক ধরনের অপারেটরস রয়েছে। তো তার মধ্যে আমি কাটশিট করে এই ৪টা অপারেটরস নিয়ে আসছি স্লাইডে। এই ৪টা অপারেটরসই আমাদের ফ্রিকোয়েন্টলি লাগে। আর ভবিষ্যতে যদি আরো কোনো অপারেটরস লাগে আমি আপনাদেরকে আ লেকচার প্রোভাইড করে দিব ইনশাআল্লাহ। তো এই লেকচারটি আমি এই স্লাইডটি আমি সাজায় রাখছি যাতে করে আপনাদেরকে ভালো করে বুঝাইতে পারি। এখন আপনারাও এই লেকচারটি পাবেন, এই স্লাইডটি পাবেন। তো কিভাবে পাবেন, কি করলে পাবেন সেটা সম্পূর্ণ আমি জানাচ্ছি। আগে আমরা লেকচারে কন্টিনিউ করা যাক। তো আশা রাখবো পুরো ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারেই দেখবেন। ডার্টে আমরা এই ৪ ধরনের অপারেটরস ফ্রিকুয়েন্টলি ইউজ করে থাকি। তার মধ্যে অ্যারিথমেটিক অপারেটরস রয়েছে। নাম শুনেই আপনারা হয়তো বুঝে গেছেন যে অ্যারিথমেটিক বা গাণিতিক সমস্যা সংক্রান্ত যে অপারেশনস সেগুলা হচ্ছে যে অপারেটরস। এখন ইকুয়ালিটি অ্যান্ড রিলেশন অপারেটরস রয়েছে, লজিক্যাল অপারেটরস রয়েছে, নাল সেফটি। তো এই যে নামটা শুনেই বুঝতে পারছেন যে সেফটি রিলেটেড অপারেটরস যেগুলো আছে ওগুলো হচ্ছে যে কি নাল সেফটি অপারেটরস। তো চলেন শুরুতে আমরা অ্যারিথমেটিক অপারেটরস সম্পর্কে জানবো। তো এই ভিডিওটা আমি থিওরিটিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি দুইভাবে সাজাইছি। তো থিওরিও দেখবো, আমরা প্র্যাকটিক্যালও দেখবো। এতক্ষণ যা বলতেছি এগুলোই থিওরি জাস্ট। তো দেখেন অ্যারিথমেটিক অপারেটরসের মধ্যে আমরা এই ৪টাই এই ৫টাই দেখতে পাই। আরও আছে বাট ওগুলা নেসেসারি না। তো এই জন্য আর আমি আনি নাই। আপনারা নিজেরা এক্সপ্লোর করতে পারেন। তো এগুলাই বেশি লাগে এই জন্যই আনছি। তো হেডেক নেওয়ার তো দরকার নাই, তাই না? আপনারা প্রোগ্রামিং করতে আসছেন, প্রোগ্রামিং শিখতে আসছেন। তো প্রোগ্রামিং জিনিসটাকে আমরা গার্বেজ তৈরি না করে আমরা মজা ইন্টারেস্টিংলি এটা শেখার জন্য চেষ্টা করব। তো চলেন আমরা ইন্টেলিজ আইডি সফটওয়্যারে চলে যাই। ওখানে আমরা অপারেটরস সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করি। তো অপারেটরস যেহেতু অনেকগুলো অপারেটরস, আমরা কি করব, অপারেটরস নামের একটা ডিরেক্টরি তৈরি করব। এই যে আমরা কন্ডিশন নিয়ে পড়াশোনা করছিলাম, তো আপনারা তো জানেন যে কন্ডিশন সম্পর্কে, কন্ডিশন দিয়ে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি। তো অপারেটরসেরও এরকম একটা ফোল্ডার হবে। আমরা ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিব অপারেটরস। এখন এখানে অপারেটরস, আচ্ছা এটা কোথায় গেল? ঠিক আছে, অপারেটরস এখানে আমরা শুরুতে দেখব কি মেটিক অপারেটরস। এখন আমরা তো ফোল্ডারের শুরুতে বলে দিছি এটা অপারেটরসের ফোল্ডার, তার মানে এখানে যা যা থাকবে সবগুলোই তো অপারেটরস, তাই না? তো আপনি চাইলে এভাবেও অপারেটরস ডিক্লেয়ার করে দিতে পারেন, নাও দিলে সমস্যা নাই। তো বুঝতে পারবেন। যত ইজিলি বোঝা যায় তত ইজিলি আপনারা ফাইল নেমগুলো করবেন। এখন আমরা স্ট্রাকচারটা দিয়ে দিই মেইন। আমাদের নাম কি? অ্যারিথমেটিক অপারেটর। এটা লিখে নেই, অ্যারিথমেটিক অপারেটরস। তো এটার মধ্যে আমরা ৫ ধরনের দেখতে পাই। প্লাস, মাইনাস, স্টার, স্টার মানে গুণ করা, আর স্ল্যাশ মানে ভাগ, অ্যান্ড পার্সেন্ট। প্লাস, মাইনাস, স্টার, স্ল্যাশ, অ্যান্ড পার্সেন্ট। তো এগুলা কিন্তু আপনারা পারেন, এই যোগ বিয়োগ। আমি তো যোগ বিয়োগ শেখাইতে আসি না, হ্যাঁ, জাস্ট প্রোগ্রামিংয়ের এক্সাম্পলটা দেখানোর জন্য আনছি। তো এই ক্ষেত্রে আপনারা এই ৪টার সমস্যা হবে না, বাট এই পার্সেন্টে একটু সমস্যা হইতে পারে। তবে যারা আমার কন্ডিশনের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু অলরেডি বুঝে গেছেন এই যে অড ইভেন নাম্বারের যে পার্টটা আপনারা যারা দেখছেন তারা কিন্তু অলরেডি বুঝে গেছেন যে পার্সেন্টের মানেটা কি। হুম তো চলেন আমরা এখন শুরু করা যাক। তাও আমি এই ভিডিওতে এই পার্সেন্টের একদম ইন ডিটেলস আলোচনা করব। এখন দেখেন, আমরা ধরেন একটা ইন্টিজার ভ্যালু নেই। ইন্টিজার ভ্যালু নিয়ে এ ইজ ইকুয়াল টু আমরা বলে দিলাম 15। ইন্ট পি ইজ ইকুয়াল টু ধরেন 5 দিলাম। এখন এই যে আমরা যে অপারেশনগুলো করব, যোগ করব, বিয়োগ করব, ভাগ করব, গুণ করব, তো এটা দেখানোর জন্য আমরা চলেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। সেটাও দিব যে সেটা ডাবল দিব, সরি ডাইনামিক দিব। হ্যাঁ, তো ডাইনামিক কেন দিব? কারণ দেখেন আমরা যে ভাগটা করব, ভাগ করলে তো পয়েন্টও আসতে পারে, তাই না? আমাদের ভ্যালু তো পয়েন্টও আসতে পারে। তো সেই জন্য আমরা কি করবো, ডাইনামিক দিব। তো ডাইনামিক জিনিসটা কি আপনারা কিন্তু অলরেডি জানেন যারা একদম শুরু থেকে দেখে আসছে। তো চলেন ডাইনামিক রেজাল্ট নামের একটা
ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে এটাকে ক্লোজ করলাম। তো এখন বলতে পারেন যে ভাইয়া আমরা তো ভেরিয়েবল ডিক্লারেশন দেখলাম যে এরকম একটা ডাটা টাইপ দিব, ভেরিয়েবলের নাম দেব, ইকুয়াল টু দিব অ্যান্ড একটা ভ্যালু অ্যাসাইন করে দিব। তো এখানে আপনি এবার এটা কিভাবে অ্যাসাইন করলেন? তো ভেরিয়েবল ডিক্লারেশনের ২টা নিয়ম আছে, ২টা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে এই যে এভাবে আপনি ডিরেক্ট ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে পারেন। আরেকটা হচ্ছে যে কি ভ্যালু পরে অ্যাসাইন করবেন এরকমের জন্য রেখে দিতে পারেন। হ্যাঁ, তো এটাও যে পরে অ্যাসাইন করা যাবে না তাও না। হ্যাঁ, এটাও পরে অ্যাসাইন করতে পারবেন। পরে অ্যাসাইন করতে পারবেন। তবে কি অ্যাসাইন করতে পারবেন না অ্যাসাইন করতে পারবেন এটা নিয়ে কিন্তু সম্পূর্ণ ওই যে টাইপ ইনফারেন্স নামের যেই লেকচারটি আছে ওই লেকচার আমি বলেছি। তো আজকে বলে আর সময় নষ্ট করতেছি না। এখন দেখেন রেজাল্ট নামের একটা ভেরিয়েবল নিলাম, এটাতে আমরা রেজাল্ট স্টোর করে রেজাল্টগুলো প্রিন্ট করব। তো চলেন প্রথমে যোগের প্লাসের রেজাল্টগুলো দেখা যাক। তো এখন রেজাল্ট ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বি। প্রিন্ট করে দেই আমরা। রেজাল্টকে প্রিন্ট করলে আমরা দেখতে পারবো এই যে 20, 15 আর 5 তো 20, রাইট? তো আমি আর এগুলো নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না, আমি জাস্ট আপনাকে করে করে দেখাবো এবং এই পার্সেন্টে এসে আপনাদেরকে দেখাবো। এখন রেজাল্টে আমরা দিয়ে দিই এ মাইনাস বি, প্রিন্ট রেজাল্ট। প্রিন্ট করলে 15 থেকে 5 গেলে 10। তো আপনারা এখানে ভ্যালু চেঞ্জ করেও দেখতে পারেন, সেম রেজাল্ট আসবে। সেম রেজাল্ট বলতে অ্যাকুরেট রেজাল্ট আসবে। এখন ইজ ইকুয়াল টু এ ইন্টু বি, প্রিন্ট। এখন 15 গুণ 5 যত আসে তত রেজাল্ট এখানে দেখাবে। চলেন আমরা দেখি কি আসে এখানে। 75, 15 সাথে 5 গুণ করলে 75। এরপরে আসি রেজাল্ট ইজ ইকুয়াল টু ডিভিশন বা ডিভাইডেড করা আর কি, ভাগ করা, এ ভাগ বি। চলেন এটাকে প্রিন্ট করে দেই, রেজাল্ট প্রিন্ট করে দেই। প্রিন্ট করলে 3.00 আসতেছে। কেন? 15কে 5 দিয়ে ভাগ করলে কত আসে? 3 5 15, তাই না? 3 আসে। তো 0.0 কোত্থেকে আসলো? এই যে আমরা ডাবল ভ্যালু নিলাম, এই জন্য পয়েন্ট আসছে। এখন এখানে যদি আমরা ইন্টিজার নিতাম তাহলে হয়তো কি এখানে একটা এরর দিচ্ছে, এররটা কেন দিচ্ছে পরে বলতেছি। তো আমরা যদি ইন্টিজার নিতাম তাহলে সে কিন্তু এখানে 3 দেখাইতো। হ্যাঁ, তো এখন আসি এররটা কেন দিচ্ছে। এরর দিচ্ছে কারণ সে এই যে দেখতেছেন আমি ডাইনামিক কেন নিছি? ডাইনামিক নেওয়ার রিজনটা হইলো এই যে আমি আপনাকে এররটা দেখাই, দেখেন। এ ভ্যালু অফ টাইপ ডাবল ক্যানট বি অ্যাসাইন্ড এ ভেরিয়েবল টাইপ ইন্ট। আপনি ডাবল এই যে ভাগ করতেছেন যে, হ্যাঁ, এই যে ভাগ করতেছেন না একটা সংখ্যাকে, তো একটা সংখ্যা যখন আপনি ডিভাইডেড করবেন বা ভাগ করবেন তখন প্রোগ্রামিংয়ে সেটা এক্সপেক্ট করে সেটা ডাবল সংখ্যা আসবে। আপনি ভাগ করলে অনেক সময় তো পয়েন্টও আসতে পারে, ভাগশেষ চলে আসতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে সেই ফ্র্যাকশনাল নাম্বার চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে সে এক্সপেক্ট করে কি এটা ডাবল ভ্যালু হবে। হ্যাঁ, এই জন্য আমি এখানে এখন আমি শুধু জাস্ট ডাবল দিলে হবে কি আবার ইন্টিজার নিবে না। তো সেক্ষেত্রে আমি করছি কি ডাইনামিক দিয়ে দিছি, ডাইনামিক দিয়ে দিয়েছি যাতে সে ইন্ট অ্যান্ড ডাবল দুইটাই নিয়ে দিতে পারে। তো চলেন এখন আমরা রান করলে দেখতে পারবো 3.0। তো আমরা দেখে ফেললাম, এই চারোটা সম্পর্কে আশা করি আর কোনো কনফিউশন নাই। এখন চলেন এই পার্সেন্টটা বোঝা যাক। এই পার্সেন্টটা বোঝার জন্য আমি অলরেডি এখানে একটা ভাগাঙ্ক করে রাখছি। আমরা ছোটবেলায় ভাগাঙ্ক করছি কিভাবে? এভাবেই তো ভাগাঙ্ক করছি, তাই না? তো চলেন এটাকে আরেকটু ব্রেকডাউন করি। তো কিভাবে ব্রেকডাউন করব? চলেন আমরা পড়াশোনা করছি, আমরা যখন ভাগাঙ্ক করছি এখানে যদিও আমি র্যান্ডম সংখ্যা নিছি, হ্যাঁ, এটা একটা ইনভ্যালিড নাম্বার। চলেন এটাকে আমরা করে দিই। চলেন এখানে 18কে আমরা ধরেন 2 দিয়ে ভাগ দেই। 2 দিয়ে ভাগ দিলে 18কে 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 9 দুগুণে 18, এভাবেই তো আসে। তো 9 দুগুণে 18, নিচে 18 লিখে 18 থেকে 18 গেলে 0 হয়। এভাবেই তো আমরা অঙ্কটা করি, তাই না? ভাগাঙ্ক। তো আবার ধরেন এখানে 15 দিয়ে 15কে আমরা ভাগ দিব। আচ্ছা, এটাও থাক, আমরা জাস্ট আরেকটা অঙ্ক নিয়ে নিই। আরেকটা অঙ্ক নিচে দিয়ে রেখে নিই আপনাদের জাস্ট বোঝার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। এখন ধরেন আমি 15কে ভাগ দিব কত দিয়ে? 5 দিয়ে 15কে ভাগ দিব। 5 দিয়ে 15কে ভাগ দিলে কত আসে? 3 আসে না? তো 3 5 কত? 15। 3 5 15, 15 থেকে 15 গেলে হয় 0।
হ্যাঁ, তো ভাগশেষ শূন্য আসছে, দেখেন ভাগশেষ শূন্য আছে। আমি আরেকটা অঙ্ক করাই জাস্ট বোঝার জন্য। আরেকটা অঙ্ক দেখি। আমি ভাগ শিখাচ্ছি না, আমি জাস্ট এই যে পার্সেন্ট কি কাজটা করে, এই যেখানে পার্সেন্টের রোলটা কি, হুম, এটা আমরা এখন দেখতেছি। তো ধরেন আমরা এখন ধরেন এটাকে 4 দিয়ে ভাগ দিই। 15কে 4 দিয়ে ভাগ দিই। তো 15কে 4 দিয়ে ভাগ দিলে কত আসে সর্বোচ্চ? তো 3 4 12 আসে, 3 4 12, এরপরে কত আসে দেখি, 4 4 16 আসে না, মানে বেশি হয়ে যায়। তাহলে 3 4 12 হয়ে যাচ্ছে, তাই না? এখন আমরা 12 দেই। এখন দেখেন 12, 15 থেকে 12 গেলে কত আসে? 15 থেকে 12 গেলে কত আসে? 3 আসে না? আমাদের কি আছে? ভাগশেষ থেকে গেছে। একটা ভাগশেষ থেকে গেছে। কোনো জায়গায় 0 আছে, কোনো জায়গায় 0, কোনো জায়গায় ভাগশেষ থেকে গেছে 3 আসছে। তো আমরা যখন পার্সেন্টটা পরে আছে, আমরা যখন ভাগ দেই, আমাদের ভ্যালুটা কোনটা আসতেছে? এই যে ভাগ দিলে, এই যে 15 কে যখন আমরা 5 দিয়ে ভাগ দিছি, 15 কে যখন 5 দিয়ে ভাগ দিছি, আমাদেরকে দেখাইছে কি? 3 দেখাইছে না? এই যে 3 দেখাইছে না? তার মানে কি? এই স্ল্যাশ মানে এই ভাগের মানে হচ্ছে সে জাস্ট ভাগফলটা দেখাবে। হুম? আর এই পার্সেন্টের মানে হচ্ছে সে ভাগশেষটা দেখাবে। কি দেখাবে? ভাগশেষটা দেখাবে। এই যে ভাগশেষ যেগুলা, এগুলা দেখাবে। ভাগশেষ দেখাবে। তো চলেন 15 কে আমরা এই যে 5 দিয়ে ভাগ দিয়ে দেখি, এই যে ভাগশেষ 0 আসে কিনা আমরা দেখি, হ্যাঁ? চলেন আমরা result is equal to a percent p প্রিন্ট করে দেই আমরা। রেজাল্টকে প্রিন্ট করে দেই। আমাদের 0 আসার কথা। 0 আসার কথা। এই যে 0 আসছে। 0 আসছে। তো চলেন আমরা 15 কে 4 দিয়ে ভাগ দেই, হ্যাঁ? 15 কে 4 দিয়ে ভাগ দেই। তো আমি সংখ্যা জাস্ট এখানে চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে কত আসার কথা দেখেন? 3 আসার কথা কিনা? এখন 3 আসে কিনা আমরা দেখব। যে 3 আসছে, দেখছেন? তো তার মানে পার্সেন্টের কাজটা কি? পার্সেন্টের কাজ হচ্ছে যে এই যে এই ভাগশেষটা নিয়ে আসা। ভাগশেষটা নিয়ে আসা। তো এই ভাগ আর পার্সেন্টের কাজ কিন্তু ভিন্ন আছে। এই ভাগ ডিভিশনের অপারেটরের কাজ হচ্ছে যে সে ভাগফলটা নিয়ে আসবে। আর পার্সেন্টের মানে হচ্ছে ভাগশেষটা নিয়ে আসবে। বুঝতে পারছেন? তো প্রোগ্রামিং করতে গেলে আমাদের অনেক প্রবলেম সলভ করতে গেলে আমাদের অনেক সময় এই যে ভাগশেষ দরকার হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই অপারেটরসটা ইউজ করব। তো অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আপনারা একদম ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন আশা করি। এটা সম্পর্কে আর কনফিউশন থাকার কথা না। তাও যদি থাকে কমেন্ট করবেন, আমাদের গ্রুপে পোস্ট করবেন। আমরা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। চলেন অ্যারিথমেটিক অপারেটরসের পরে কি আছে দেখি আমরা। ইকুয়ালিটি অ্যান্ড রিলেশনাল অপারেটরস। তো ইকুয়ালিটি অ্যান্ড রিলেশনাল অপারেটরস আমরা ইফ এলস যখন করছিলাম আমরা কিছুটা হয়তো বুঝতে পারছিলাম। এখন আমরা বিস্তারিত বুঝব। তো এটা আমি একটু কপি করে আমরা ইন্টেলিজ আইডিতে আনলাম। এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করব। নতুন ফাইলের নাম দিব কি? নতুন ফাইলের নাম দিব ইকুয়ালিটি অ্যান্ড রিলেশনাল অপারেটরস। তো ইকুয়ালিটিটা পরে রাখি আমরা, রিলেশনাল অপারেটরস। এটা রাখি রিলেশনাল অপারেটরস। তো ভয়েড মেইন কমেন্ট দিয়ে আমাদের এই অপারেটরসগুলো লিখে দিলাম, হ্যাঁ? এখন দেখেন এই অপারেটরসগুলোর কাজ কি? আপনারা ইফ এলসে যখন ইফ এলস করছিলেন না? ইফ এলস করছিলেন, এই যে আমরা এইজ কি বলছিলাম? এইজ যদি 18 এর সমান অথবা বড় হয়, এটা দেখেন সমান অথবা বড় হয়। তো এটার মানে হচ্ছে যে কি? সমান অথবা বড়। সমান অথবা বড়। আমরা চলেন এটা দেখে নিই। 15 বছর ইন্ট, আচ্ছা এটা বোঝার জন্য ধরেন ইফ দিলাম এইজ সমান অথবা বড় 18, প্রিন্ট ইউ আর অ্যাডাল্ট, আপনি প্রাপ্তবয়স্ক। এখন আমরা জানি কি 18 বছরের পর থেকে তো সবাই প্রাপ্তবয়স্ক, তাই না? 18 বছর অথবা 18 বছরের পর থেকে সবাই প্রাপ্তবয়স্ক। তো আমরা ইন্ট না ইন্টিজার একটা ভ্যালু নিলাম, এইজ নামের একটা ভ্যালু নিলাম, ভ্যালু নিয়ে সে তার বয়স দিছি 15।
তা আমরা বলে দিছি কি যদি তোমার বয়স 18 এর সমান অথবা বড় হয় তাহলে তুমি অ্যাডাল্ট এটা প্রিন্ট করবে। এখানে কিছু প্রিন্ট করা নেই কারণ আমরা এখানে ওই কন্ডিশনটা মিলে নাই। এলস প্রিন্ট ইউ আর নট অ্যাডাল্ট। আচ্ছা ইউ আর নট অ্যাডাল্ট না দিয়ে আমরা বলবো যে ইউ আর চিল্ড। ইউ আর চিল্ড। বুঝতে পারছেন এই যে এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কি সমান অথবা বড়। সমান অথবা বড়, সমান অথবা বড়। তো এরপরে দেখি, এটা তো আমরা দেখে ফেললাম। এরপরে দেখি এটা হচ্ছে যে কি সেম, এটার উল্টাটা সমান অথবা ছোট, সমান অথবা ছোট। তো এখন দেখেন 18 18-এর নিচে তো কি সবাই চিলড্রেন না? তো চলেন এখানে আমরা কন্ডিশনটা এভাবে দিতে পারি না, ইফ এজ সমান অথবা ছোট 17, তাই না? 17 বছরই তো, তাই না? 17 বছর পর্যন্ত তো সবাই শিশু। 17, 16, 15, 14 এরা সবাই কি শিশু না? তো আমরা কন্ডিশনটা দিলাম কি তুমি যদি 17 এর সমান অথবা ছোট হও তাহলে ইউ আর চিল্ড, তুমি চিল্ড। এই যে ইউ আর চিল্ড দেখাবে। তো এক্ষেত্রে এই কন্ডিশনটা মিললে তো সে অ্যাডাল্ট, না মিললে সে প্রিন্ট করে ফেলতে ইউ আর চিল্ড। তো আমরা আলাদাভাবে আবার কন্ডিশন দিছি আর কি। তো যাই হোক আমরা এখন দুইটা শিখে ফেললাম। এরপর দেখি যে এই যে এগুলো এটার মানে তার বলা লাগতেছে না যে লেস দেন গ্রেটার দেন, এটা হচ্ছে কি লেস দেন আর এটা হচ্ছে যে কি গ্রেটার দেন। তাও আমি এখানে নোট করে দেই লেস দেন, লেস দেন হচ্ছে যে এটা লেস দেন, এরপরে গ্রেটার দেন এটা। অর্থাৎ আমরা যখন পড়াশোনা করছিলাম ক্লাসে স্কুলে, তো আমাদের টিচার এভাবে শিখাইছে যে এই চিহ্নটা যার দিকে হা করে থাকবে সে বড় সংখ্যা। বুঝতে পারছেন? তো আসলে কিন্তু দেখেন যার দিকে হা করে থাকবে সে বড় সংখ্যা। তবে এটার একটা নাম আছে। তো নামটা কি? এই যে ডান দিকে যে ফিরে থাকতেছে ওর নাম কি লেস দেন। মানে কি এই পাশে যে সংখ্যাটা থাকবে এই লেস দেনের এই পাশে সংখ্যাটা থাকবে ধরেন 8 দিলাম, 8 5 দিলাম। তো এই লেস দেনের এই বাম পাশে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু ছোট সংখ্যা হইতে হবে। হ্যাঁ, তো এটা লজিক্যালি ঠিক কিনা আমরা একটু দেখি, প্রিন্ট করে দেখি। হ্যাঁ, প্রিন্ট করে দিয়ে দেখি 8 <5 কিনা। তো যদি 8 আসলে 5 থেকে ছোট হয় তাহলে কিন্তু ট্রু দিবে, আর যদি বড় হয় এটা কিন্তু ফলস দিবে। আমরা দেখি লজিক্যালি দেখছেন ফলস দিছে, কারণ আমরা এটা এটার নাম হচ্ছে যে লেস দেন। এই লেস দেনের মানে হচ্ছে যে কি এর বাম পাশে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা ছোট হইতে হবে। এই ভ্যালুটা কি হইতে হবে? এখন ধরেন আমি 4 দিলাম, এখন আমি যদি রান করি দেখেন ট্রু। বুঝতে পারছেন এই যে এই অপারেটরগুলো? ঠিক তেমনি গ্রেটার দেন আমি ইউজ করে দেখি। গ্রেটার দেনের মানে হচ্ছে কি বাম পাশে যে ভ্যালুটা থাকবে সেটা বড় সংখ্যা। এখন দেখি এটা ফলস দেখাচ্ছে, ট্রু দেখাচ্ছে এটার জন্য, ফলস দেখাচ্ছে এটার জন্য। তো এখন আমি যদি এখানে 10 দিয়ে দেই, 10 দিয়ে দিই, এখন আমাদেরকে ট্রু দেখাবে। এখন আমাদেরকে কি দেখাবে? ট্রু দেখাবে। তো আশা করি বুঝতে পারছেন লেস দেন, গ্রেটার দেন, তারপরে এই চারোটাই আমাদের বোঝা গেছে। এখন এই দুইটা বুঝি। তো এই দুইটা বোঝার এখানে একটা জিনিস আসে নাই, সেটা হচ্ছে যে কি অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড। আচ্ছা ওটা পরে আসতেছি, লজিক্যাল অ্যান্ড পরে আসতেছি, আগে আমরা এগুলো দেখি। তো এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে কি? আপনারা হয়তো একটা মিম, ওই যে আমরা ফেসবুকে কোনো মিম টিম দেখি না, যে ফানি মিমস। তো একটা মিমস আমি আপনাদেরকে শেয়ার করি, ফানি একটা মিমস। ধরেন একটা ছেলে একটা মেয়েকে হচ্ছে প্রপোজাল দিছে। হ্যাঁ, তো মেয়েটা কি করছে, সে নর্মালি মেয়েটা হচ্ছে কি একটা প্রোগ্রামার। তো তাকে তাকে আনসারটা দিছে এভাবে, আমি আপনাদেরকে দেখাই। তো ছেলেটা বলতেছে মেয়েকে আই, এটা এভাবে এরকম করতেছে কেন? সরি একটু ওয়েট, আপনাদেরকে একটু বোঝানোর জন্য কলমটা নিলাম। এটা এরকম করতেছে কেন? এরকম বলতে একটু ঝাপসা কেন? তো যাই হোক, ছেলেটা মেয়েটাকে বলল যে আই এল ইউ। হ্যাঁ, তো এখন মেয়েটা হচ্ছে যে প্রোগ্রামার, সে আনসার দিছে কি এরকম করে
ইএস দিছে, ওয়াই ই এস, এরকম করে ইএস বলছে। এই যে প্রথমে এক্সক্লেমেশন সাইন, তারপরে বলছে ইএস। তো পোলার তো মহা খুশি, আমারে ইয়েস বলছে, হ্যাঁ আমি প্রপোজাল দিছি, আমাকে ইয়েস বলছে, ও তো মহা খুশি। কিন্তু এটার মানে তো সে জানে না, প্রোগ্রামার তো সে, মেয়েটা তো প্রোগ্রামার, সে বলে দিছে যে এভাবে, হ্যাঁ। তো ছেলেটা তো জানে না এখানে কাহিনী কি। তো এখানে কাহিনী হইলো, কোনো কিছুর আগে যদি এক্সক্লেমেশন সাইনটা দিয়ে দেয় প্রোগ্রামিংয়ে, সেটার মানে হচ্ছে যে ওই পরের স্টেটমেন্টটার উল্টা। অর্থাৎ এখানে ইএস এর আগে যেহেতু এক্সক্লেমেশন সাইনটা আছে, তার মানে এটা নো। এখন নো, যদি নো এর আগে যদি এক্সক্লেমেশন সাইনটা থাকতো, তার মানে কি ইয়েস। অর্থাৎ এই এক্সক্লেমেশনের সাইনটার কারণে সে ওটার ওই যে পাশে যেই স্টেটমেন্টটা থাকে ওইটা কি করে, ওইটাকে সে উল্টাইয়া দেয়। ঠিক তেমনি এই যে এটার মানে হচ্ছে নট ইকুয়াল, নট ইকুয়াল। এই যে এক্সক্লেমেশন সাইনটার মানে হচ্ছে নট ইকুয়াল। তো ধরে 8 আর 9, 8 আর 9 কি, এটা কি দুইটা কি ইকুয়াল সংখ্যা? না। তো আমরা এটা চেক করি, দেখি আসলে ইকুয়াল সংখ্যা কিনা। আসলে ইকুয়াল সংখ্যা কিনা, ইকুয়াল সংখ্যা না যে এটা আমরা ট্রু নাকি ফলস সেটা দেখে নেই। হ্যাঁ, এই যে এটা ট্রু দিচ্ছে, কারণ কারণ 8 আর 9 তো ইকুয়াল সংখ্যা না। এখন দেখেন আমি 8 আর 8 দিই, 8 আর 8 তো ইকুয়াল সংখ্যা, তাই না? তো এখন দেখেন 8 আর 8 ইকুয়াল সংখ্যা, তো এই লাইনের মানে হচ্ছে যে 8 ইজ নট ইকুয়াল 8 কি না, তো সে ফলস দিবে, ফলস দিবে, কারণ 8 আর 8 ইকুয়াল সংখ্যা। কিন্তু আমি এখানে লজিক্যাল অপারেটর দিয়ে রাখছি কি, এখানে রিলেশনাল অপারেটর দিয়ে রাখছি, সে সমান নয়, তো এটা তো ফলস, তাই না? তো তখনই এটা ট্রু রিটার্ন করবে, যখন আমরা এটা সত্যি দিব যে একটা বড় আর একটা ছোট দিব, কারণ আসলে তো 8 আর 9 তো সমান সংখ্যা না। তো তখন সে ট্রু রিটার্ন করবে। হুম, এবার তো বুঝতে পারছেন যে এই এক্সক্লেমেশন সাইনের মানে হচ্ছে কি, সেটা উল্টাটা। এক্সক্লেমেশন সাইনের পাশে আপনার ইয়ে হইতে পারে, নন নাল হইতে পারে। এটা নাল জিনিসটা কি আপনারা একটু পরেই বুঝতে পারবেন। হ্যাঁ, যাই হোক, এখন আশা করি বুঝতে পারছেন যে এই জিনিসটার মানে কি। তো চলেন এবার আসি যে ইকুয়াল টু। তা আমি একটা ভিডিওতে হয়তো বলছিলাম যে কি, প্রোগ্রামিংয়ে সিঙ্গেল ইকুয়াল মানে ইকুয়াল না। এই জিনিসটার কথাই চিন্তা করেন। এই জিনিসের নর্মালি আমাদের কি হওয়ার কথা ছিল, যে ইকুয়ালের দুই পাশে যা থাকে তা সমান না। কিন্তু প্রোগ্রামিংয়ে শুধুমাত্র একটা ইকুয়েশন সাইন মানে হচ্ছে সেটা অ্যাসাইনমেন্ট অপারেটর। অর্থাৎ এই ইকুয়ালের মানে হচ্ছে এই বাম পাশে যে জিনিসটা আছে, ওই জিনিসের মধ্যে তুমি এই ডান পাশের যা আছে সেটা অ্যাসাইন করে দাও। অর্থাৎ আপনি এই যে ধরেন, এই যে ইকুয়াল সাইনের মানে হচ্ছে এখানে যা যা আছে, এখানে যা যা আছে তা তুমি এখানের এই ভ্যালুর মধ্যে অ্যাসাইন করে দাও। এই ভ্যালুর মধ্যে তুমি অ্যাসাইন করে দাও, এখানে যা যা থাকে এই ভ্যালুর মধ্যে তুমি অ্যাসাইন করে দাও। ইকুয়ালের জাস্ট ইকুয়ালের মানে হচ্ছে, আর শুধু একদম অ্যাকুরেট ইকুয়াল মানে হচ্ছে দুইটা ইকুয়াল, ডাবল ইকুয়াল। এখন এইটার এইট, এটা আমরা এভাবে বলতে পারি। বুঝতে পারছেন তো প্রোগ্রামিং কিভাবে দেখবো? এই যে আমরা তো এখন বলতে 8 আর 9 তো ইকুয়াল না, এটা ট্রু প্রিন্ট করছে। চলেন আমরা এখন দিয়ে দেখি 8 ইকুয়াল টু 9, এটা এখন ফলস দিবে, কারণ 8 আর 9 তো সমান না। 8 আর 9 তো কি সমান না, এটা ফলস দেবে। তো তখনই সমান বলবে, হয় আমরা এখানে 9 দিব, না হয় ওখানে 8 দিব। এখন চলেন দেখি ট্রু রিটার্ন করছে। তা আশা করি বুঝতে পারছেন যে এই যে রিলেশনাল অপারেটর কি কি সেটা বুঝতে পারছেন। তো চলেন আমরা এখন দেখে নিই লজিক্যাল অপারেটর কি। লজিক্যাল অপারেটর মধ্যে এই তিনটা সিম্বলে আমরা দেখতে পারি, এই যে এক্সক্লেমেশন সাইন আর অ্যান্ড সাইন অর সাইন। এক্সক্লেমেশন সাইন আমরা এখনই দেখলাম। এক্সক্লেমেশনের সাইন মানে হচ্ছে যে লজিক্যাল নট। লজিক্যাল নট এক্সক্লেমেশন সাইন যার সাথে বসে তাই সে মানে হচ্ছে ওইটার উল্টাটা। এখন বুঝতে পারছেন আশা করি। তো এক্সক্লেমেশন সাইন, লজিক্যাল নটটা আর বোঝানোর হয়তো দরকার নেই, কারণ আমরা এখানেই বুঝে গেছি। এখন এই দুইটা সম্পর্কে আমরা বুঝি। তো এই দুইটার মধ্যেও আবার আপনি লজিক্যাল অপারেটরস, ভিডিও কয় মিনিট হইল? 24 মিনিটের ভিডিও হয়ে গেছে অলরেডি। যাই হোক, এটা আরও লেন্থ হওয়ার সম্ভাবনা আছে, কারণ নাল সেটটি একদম ইন ডিটেলসে পড়াশোনা করব। তো আমি চেষ্টা করব এই ভিডিওর মধ্যেই, আর না হলে পার্ট 1 পার্ট 2 এভাবে যাবে আর কি। তো যাই হোক, লজিক্যাল অপারেটরসের মধ্যে আছে
এই যে এটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। এই জিনিসগুলো আছে। তো এখানে আবার আপনারা ইকুয়াল কেউ মনে করবেন, তো এটাই যে কাটে দিই। এটার মানে হচ্ছে লজিক্যাল নট। তার মানে কি, আমরা একটু আগেই তো বুঝলাম যে এই নট এটাকে কি করে উল্টা করে দেয় নট। হুম তো আপনারা যারা এইচএসসি দিছেন, আপনারা যারা এইচএসসি দিছেন, তারা আইসিটিতে লজিক গেট পড়ছেন না? আইসিটিতে লজিক গেট পড়ছেন কিনা, তারা কিন্তু এটা একটু রিলেট করতে পারবে। কিভাবে? আপনারা অ্যান্ড গেট পড়ছেন না, অর গেট পড়ছেন না, নট গেট পড়ছেন না? হুম এক্স্যাক্টলি সেম বিহেভিয়ার। এক্স্যাক্টলি সেম বিহেভিয়ার। তো ওই চ্যাপ্টারটা যারা ভালো করে পড়ছেন, তারা কিন্তু এটা একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছে এখানে কাহিনীটা কি হয়েছে। নটের মানে হচ্ছে সে উল্টা করে দেয়, তাই না? 0 দিলে 1 দিয়ে দেয়, 1 দিলে 0 দিবে, রাইট? ঠিক তেমনি আপনি কোনো কিছুকে উল্টা করতে চাইলে সেটার সাথে এক্সক্লেমেশন সাইন বা লজিক্যাল নট সাইনটি দিয়ে দিবেন। এটা হচ্ছে নট গেটের উদাহরণ। আবার অ্যান্ড অ্যান্ড গেট আপনারা পড়ছেন না? অ্যান্ড গেটের মানে কি? অ্যান্ড গেটের মানে কি? দুইটা ভ্যালু সমান হইতে, বা দুইটা স্টেটমেন্ট ট্রু হইতে হবে আপনাকে। কিভাবে ট্রু হইতে হবে এখন আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা অ্যারিথমেটিকে দুইটা, এখান থেকে দুইটা এই ভ্যালু দুইটা কপি করে নিয়ে আসি। দেখেন, কপি করলাম। এখন দেখেন, ইফ এলস চালাবো। আমি একটা ইফ এলস দিব। ইফ এলসে বলবো যে ভাই এ অ্যান্ড বি। সরি, সরি, আমি উদাহরণটা আরেকটু সুন্দরভাবে সাজাইতে চাই। ধরেন এই দুইটা লাগবে না, এই দুইটা লাগবে না, আমরা এইচ দিয়ে বলি। হ্যাঁ, এইচ দিয়েই বলি। ধরি এইচ ইজ গ্রেটার দেন 18। আমরা একটা লজিক এভাবে দিয়েছিলাম না? যদি 18 এর সমান অথবা বড় হয় তাহলে কি সে অ্যাডাল্ট। আবার বলতে পারি কি, অ্যান্ড এজ, আচ্ছা আমি এখানে ডলার সাইন কেন দিলাম, এটা ভাই অ্যান্ড সাইন। এজ ইজ ইকুয়াল টু 25, ইকুয়াল টু 25। যদি 25 হয় তাহলে তুমি বিয়ে করতে পারবে। হুম, এটা ফানি একটা উদাহরণ দিলাম জাস্ট আপনাদেরকে মনে রাখার জন্য। তো পড়াশোনার ক্ষেত্রে এরকম ফানি ভাবে যখন এক্সাম্পল দেওয়া হয় তখন জিনিসটা মনে থাকে। হ্যাঁ, তো আমি বললাম এখানে কি কাহিনী হলো কি, আমি আবার আর একটু রিপিট করি। আমি বললাম তোমার বয়স যদি 18 এর সমান অথবা বড় হয় এবং 25 এর সমান হয়, তাহলে তুমি কি করতে পারবে? বিয়ে করতে পারবে। তো চলে আমি কি কি বিয়ে করতে পারবে তুমি, বিয়ে, ইউ ক্যান ম্যারি, বাংলাতে লিখি, তুমি করতে পারবে, পারবে। তো চলেন কি প্রিন্ট করে দেখি। কিছু প্রিন্ট করতেছে না। এলসে আমরা বলি, এলসে একটা জিনিস দিয়ে রাখি, প্রিন্ট তোমার বিয়ে হবে না। তোমার বিয়ে হবে না। যাই হোক, এখন কি বলে দেখি। বলছে হাই হাই তোমার বিয়ে হবে না। তো আমার বিয়ে হইতে হলে কি হইতে হবে? তোমার বয়স 18 হইতে হবে এবং তোমার বয়স 25 এর সমান সমান হইতে হবে। তো অ্যান্ড এর মানেটা কি? অ্যান্ড এর মানেটা বোঝানোর জন্য আমি এই উদাহরণটা টানলাম। অ্যান্ড এর মানে হচ্ছে এই পাশে যে কন্ডিশনটা থাকবে এবং এই পাশে যে কন্ডিশনটা থাকবে দুইটাই ম্যাচ করতে হবে। তো চলেন আমি এখানে দুইটাই ম্যাচ করার জন্য কি দিতে পারি, এখানে 25 দিয়ে দিতে হবে। কারণ দেখেন, একটা কন্ডিশনটা কি 18 এর সমান অথবা বড়, 25 18 এর সমান অথবা বড় কিনা? ইয়েস। আরেকটা কন্ডিশন কি, এজ 25 এর সমান হইতে হবে, 25 এর সমান কিনা? এখন দেখেন তো, রান করে দেখি, তুমি বিয়ে করতে পারবে। তো অ্যান্ড এর মানে কি? আশা করি বুঝতে পারছেন। আবারও বলি, অ্যান্ড এর মানে হচ্ছে এই দুই পাশে যে লজিকটা বা যে কন্ডিশনটা দিব, দুইটা কন্ডিশনে আমাদের ম্যাচ করতে হবে। বুঝতে পারছেন? অ্যান্ড এর মানে হচ্ছে দুই পাশের লজিকটাই ম্যাচ করতে হবে। তো অ্যান্ড গেটে কিন্তু আপনারা যারা শিখছেন এইচএসসিতে তারা রিলেট করতে পারতেছে। তো এটা গেল অ্যান্ড গেট, বা সরি অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড। তো এখন আমরা দেখব অর, অর সেম কাহিনী, অর সেম কাহিনী।
আর সেম কাহিনী। তো এখন ধরেন আমরা আরেকটা জিনিস দিয়ে রাখি। এজ তো আমরা দিয়ে রাখছি, তাই না? তো ধরেন বিয়ের ক্ষেত্রে লাগে কি, চাকরি বাকরি লাগে না, ক্যারিয়ার লাগে না? হ্যাঁ, তো চলেন আমরা স্ট্রিং ক্যারিয়ার নামের একটা ভ্যারিয়েবল নিলাম। ইয়েস, ক্যারিয়ার মানে কি, ক্যারিয়ার আছে, সে ক্যারিয়ার আছে। তো এখন আমরা বলে দিতে পারি কি, তোমার বয়স যদি 25 হয়, অথবা তুমি যদি, তোমার যদি ক্যারিয়ার থাকে তাহলে তুমি বিয়ে করতে পারবে, তখন বয়স ম্যাটার না। তো ধরেন এখন আমি যদি বলি ইফ, এটাকে একটু কমেন্ট করে রাখি, না হলে উপরেরটা দেখা যাবে। তো ইফ এজ, তোমার এজ অবশ্যই 25 হইতে হবে। 18 তো বেশি ছোট হয়ে যায়। এজ 25 সমান অথবা বড় হইতে হবে, 25 সমান অথবা বড় হইতে হবে। বড় হইতে হবে। তো এবং এই যে অর সাইন, লজিক্যাল অর সাইন এবং ক্যারিয়ার, ক্যারিয়ার যে ভ্যালুটা আছে ওটা ইজ ইকুয়াল টু ইয়েস হইতে হবে। হুম ইয়েস হইতে হবে। এখন এর মানেটা কি, এর মানেটা কি, এর মানে হচ্ছে আমি তার আগে প্রোগ্রামটা লিখে নিই, আপনারা পরে বুঝতে পারবেন। এলসে যাই, এসে বলি যে আগে আগে ক্যারিয়ার কর। হুম আগে আগে ক্যারিয়ার কর বেটা, আগে ক্যারিয়ার কর বেটা। এখন আমরা একটা কন্ডিশন দিছি, কন্ডিশনটা কি, তোমার বয়স 25 সমান অথবা বড় হইতে হবে, লজিক্যাল অর সাইন ক্যারিয়ার ইজ ইকুয়াল টু ইয়েস হইতে হবে, অর্থাৎ ক্যারিয়ার থাকতে হবে। এখন এর মানে হচ্ছে, এই লজিক্যাল অর সাইনের মানে হচ্ছে যে কোনো একটা স্টেটমেন্ট বা যে কোনো একটা কন্ডিশন ফিল আপ করলেই সে এই ব্লকে ঢুকবে, আদারওয়াইজ একটা কন্ডিশন যদি ম্যাচ না করে সে এই ব্লকে ঢুকবে, এই ব্লকে ঢুকবে। তো চলেন তো একটু রান করে দেখি আমাদেরকে কি দেখাচ্ছে। তুমি বিয়ে করতে পারবে, তুমি বিয়ে করতে পারবে। এখন আমাদের কন্ডিশন দুইটাই তো ম্যাচ করতেছে, তাই না? এখন ধরেন আহ, তার ক্যারিয়ার নাই, তার ক্যারিয়ার নাই, তাও কিন্তু সে বিয়ে করতে পারবে, কারণ যে কোনো একটা কন্ডিশন তার ম্যাচ করছে, ম্যাচ করলেই সে হয়ে যাবে। ধরেন আমি দুইটা এখন দেখি, ম্যাচ না দিয়ে দেখি। এখন তার 20 বছর আছে। এখন দেখেন, দেখেন 20 বছর দিয়েছি, আমি যখন এজ 20 বছর দিয়েছি তখন সে বলতেছে কি, আগে ক্যারিয়ার কর বেটা, এলসে চলে আসছে, কারণ এখানে একটাও ম্যাচ করে নাই। দুইটা ম্যাচ করলে তো করছে, কিন্তু যেকোনো একটা যদি ম্যাচ করে তাহলে সে এই ব্লকের ভিতরে ঢুকবে। এই লজিক্যাল অর সাইন যেখানে থাকবে তার দুই পাশে যেকোনো একটা কন্ডিশন যদি ম্যাচ করে যায় তাহলে সে এই ব্লকে ঢুকবে। বুঝতে পারছেন? আর এন্ডের ক্ষেত্রে হয় কি, দুইটাই তাকে ম্যাচ করতে হবে। এন্ডের ক্ষেত্রে হয় কি, দুইটাই তাকে ম্যাচ করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন এখানে রিলেশনাল অপারেটরস কি কি কাজে আসে, কি কাজ তার, তার ইউজ কেসগুলো কি। তো চলেন এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে নাল সেফটি। তো এই নাল সেফটিটা আমরা একদম গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করব। তো চলেন আমি এই ভিডিওতেই কভার করার চেষ্টা করব। তো ভিডিওটা হয়তো একটু লং হবে, তাও আপনারা একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন। তো নাল সেফটি জিনিসটা দেখেই তো বুঝে আসতে পারছেন যে এটা সেফটি রিলেটেড কোনো একটা কিছু। হুম এখন আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন। হুম আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন। আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেন, সরি। আচ্ছা, এই জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন, ধরেন একটু এরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করছেন, এটা হচ্ছে যে হোম পেজ, রাইট? এখানে কিছু ইনপুট ফিল্ড আছে, এখানে ফর্ম দিছেন। হুম এখানে আপনি ফর্ম দিছেন। এখানে ইনপুট ফিল্ড আছে, এখানে একটা বাটন আছে, এটা বাটনের নাম হচ্ছে যে লগ ইন বাটন। এখানে আপনার নেম দিতে বলছে। বেশি মোটা দেখা যাচ্ছে, তো আমি একটু ইরেজ করে দেই। এখন দেখেন আমি এই কলমটা ইউজ করি। তো ধরেন এটা আপনার একটা হোম পেজ, রাইট? এটা আপনার একটা হোম পেজ। তো এখানে একটা ফর্ম আছে। হুম এখানে একটা ফর্ম আছে, ফর্মে কি কি নিচ্ছেন, নাম নিচ্ছেন, মোবাইল নিচ্ছেন, জাস্ট এই দুইটাই নিচ্ছেন ভাবলাম, ধরলাম। হ্যাঁ, এরপর একটা কি বাটন আছে, লগ ইন বাটন আছে। লগ ইন, আমার হ্যান্ড রাইটিং এতটা ভালো না, আপনারা একটু ইয়ে করে নিয়েন। লগ ইন বাটন আছে, হ্যাঁ। নাম, মোবাইল নাম্বার, নাম,
অ্যালেক্স অ্যালেক্স। তো এখানে আপনি একটা অ্যাপ্লিকেশন ডিজাইন করছেন ওইটার হোম পেজে বা যেকোনো একটা পেজে একটা ফর্ম রাখছেন। সেখানে কিছু ইনপুট ফিল্ড আছে। ইনপুট ফিল্ডের মধ্যে কি আছে? নাম নিছেন এবং মোবাইল নাম্বার নিচ্ছেন। এখন দেখেন তো এই যে নাম জিনিসটা কি? টেক্সট না? তো টেক্সট মানে কি? স্ট্রিং। আর এর মোবাইল নাম্বার কিসে আছে? মোবাইল নাম্বার কি? এটা নাম্বার ফরম্যাটে না? বা ইন্ট ভ্যালুতে আছে না? ইন্ট ডাটা টাইপে আছে না? এখন দেখেন লগইন করার সময় হয়তো দেখা গেছে কেউ একজন আপনার যেকোনো একটা ফিল্ড খালি রেখে দিছে। যেকোনো একটা ফিল্ড খালি রেখে দিছে। হ্যাঁ? ধরেন এই ফিল্ডটা দেয় নাই। তো এটা কিন্তু দেয় না, এটা শুনতে নরমাল লাগলেও এটা আপনার অ্যাপ্লিকেশনের হেলথের জন্য একদম ওয়ার্নিং। আপনার অ্যাপটা ক্র্যাশ করতে পারে। কারণ এই লগইন বাটনে ক্লিক করলে আপনার এই ডাটাটা এপিআই তে যাচ্ছে। এই ডাটাটা কিসে যাচ্ছে? এপিআই তে যাচ্ছে। এই ডাটাটা অনেক কাজ কারবার হয়ে এপিআই তে যাচ্ছে। তো এখন এটা যদি নাল হয়, আপনার ডাটাবেজে নাল চলে যাচ্ছে না? বা খালি থাকে, আপনার ডাটাবেজে কি খালি চলে যাচ্ছে না? অথবা এই যে লগইন বাটন আপনার আ যখন আপনি কন্ডিশন চালাবেন যে ২ টা আপনার এক্সপেক্ট করতেছে কি এই ২ টা ভ্যালু এক্সপেক্ট করতেছে না? তো আপনি খালি যখন চলে যায় তখন আপনার কন্ডিশনে কিন্তু এটা হ্যাম্পার করবে। আপনার কন্ডিশনে কিন্তু হ্যাম্পার করবে। তো এইজন্য আমাদের একটা সেফটি দরকার। এই সেফটিটাই দেয় মূলত নাল সেফটি। ইউজার যদি কিছু খালিও রাখে আমরা তাকে ওয়ার্ন করে দিব। ইউজার যদি খালিও রাখে আমরা তাকে ওয়ার্ন করে দেব। তো এরকম অনেক নাল আ অপারেটরস রয়েছে। আমরা চলেন একটা করে দেখে নেই। তো শুরুতে আমরা দেখব নাল সেফটি। হ্যাঁ? এখানে আমি দিয়ে রাখছি ধরেন স্ট্রিং, আমি এটাকেই কপি করে নিয়ে আসি আমার IntelliJ IDE তে। আমি এখানে নাল সেফটি অপারেটর, এখানে নাল সেফটি নামের একটা ফাইল নিয়ে সেফটি ভয়েড মেইন। এখানে হয়েছেটা কি দেখেন, স্ট্রিং নামের একটা স্ট্রিং নেম নামের আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো অনেক সময় হইতে পারে আমাদের একটা লেন্থ বের করার দরকার। লেন্থ আমাদের অনেক কাজে আসে। তো অ্যাপ্লিকেশন লেভেলে গেলে আপনারা বুঝতে পারবেন। তো লেন্থ বের করার দরকার। এখন দেখেন আমরা তো নাম ইনিশিয়ালাইজ করে দিই নাই। আমরা কি নাম ইনিশিয়ালাইজ করে দিছি? নাম তো ইনিশিয়ালাইজ করে দিই নাই। তো আমরা তো সেক্ষেত্রে আমরা লেন্থ বের করতে পারবো না। ভাই আমরা তো যেখানে নামই দেই নাই সেখানে ইনিশিয়ালাইজ না করি নাই সেখানে আমরা লেন্থ কিভাবে বের করব? তো এই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম কিন্তু ক্র্যাশ করবে। তো এটার সলিউশনটা কি? এটার সলিউশন হচ্ছে আপনাকে এই যে এরকম একটা কোয়েশ্চেন মার্ক সাইন আপনাকে ভেরিয়েবলে দিয়ে দিতে হবে। কোয়েশ্চেন মার্ক ভেরিয়েবলে দিয়ে দিতে হবে এবং সাথে এখানে আপনাকে আরেকটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। তো দেখেন এটা ব্লার হয়ে গিয়েছে কারণ আমরা তো এখানে কোনো ভ্যালু দেই নাই। এখানে কোনো কিছুই প্রিন্ট হবে না। প্রিন্ট হবে না বলতে এখানে নাল হবে। কারণ এটা নাল। ভ্যালু তো আসলে আসছে, না আসলে নাল। হুম? এই পড়াশোনাগুলো একটু মাথার উপর দিয়ে যাবে, বোরিং লাগতে পারে বাট জেনে রাখা ভালো, হ্যাঁ? হেডেক নেওয়ার দরকার নাই। তো যে জিনিসটা আপনার বোরিং লাগে ওইটা নিয়ে বেশি হেডেক নেওয়ার দরকার নাই। আপনার প্রয়োজনীয় তাগিদে আপনি অ অ অটোমেটিক্যালি শিখে যাবেন, তো জাস্ট আইডিয়াগুলো নিয়ে রাখেন। বোরিং লাগলেও একটু কষ্ট করে লেকচারটা কন্টিনিউ করে আইডিয়াটা নিয়ে রাখেন। এখন এটা গেল আমাদের একটা নাল সেফটি। আরো কিছু নাল সেফটি আছে এই যে এটা একটু আগে যেটা ডিক্লেয়ার করলাম। এখন এখান থেকে আমরা এটা কপি করে নিয়ে আসি। ধরেন আমরা স্ট্রিং নেম নামের এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে কমেন্ট করে দেই। হুম, দেখেন স্ট্রিং নেম নামের একটা ভেরিয়েবল নিছি, এটাকে আমরা ইনিশিয়ালাইজ করে দিছি, হ্যাঁ? এটা কিন্তু নন নাল অ্যাবল, অর্থাৎ এটা খালি না। হুম, তো আরেকটা স্ট্রিং ভেরিয়েবল নিলাম এই যে এটার মতো, এটা নিক নেম, এটা কিন্তু নাল অ্যাবল, অর্থাৎ এটা নাল হবে। ওখানে আমরা যখন প্রিন্ট করছিলাম এই যে এই নাল দেখছি না, তার মানে কি নন নাল, নাল অ্যাবল। আর দেখেন আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিছি, তারপরেও কিন্তু কি বলতেছে নন নাল অ্যাবল। এখন এখানে দেখেন আমরা নেম ডট লেন্থ বের করতে পারতেছি। ওখানে আমরা যখন এই যে প্রিন্ট নেম ডট লেন্থ দিলাম তখন হয়েছে এটা কি এটা ব্লার হয়ে গেছিল না? তারা দেখছিলেন এটা ব্লার হয়ে গেছিল। এখন দেখেন এটা ব্লার নাই কারণ আমাদের ভ্যালু আছে। বুঝতে পারছেন? আমাদের ভ্যালু আছে। আবার দেখেন এই যে এটা ব্লার হয়ে গেছে কারণ এখানে ভ্যালু নাই। এখানে তখনই দেখা যাবে আমার নিকনেম হলো ধরেন চেয়ারম্যান। এখন এটা গাঢ় হয়ে গেছে বা আপনি অ্যাক্সেস করতে পারতেছেন।
তো এটাই হচ্ছে যে মূলত নাল সেফটি, অর্থাৎ ভ্যালু যদি কিছু না থাকে আপনাকে ফোর্সফুলি এটাকে নাল দিতে হবে যাতে অ্যাপ্লিকেশন ক্র্যাশ না করে, প্রোগ্রাম ক্র্যাশ না করে। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে যে নাল সেফটির ব্যাপার স্যাপার। তো চলেন নাল সেফটির বা নাল অ্যাওয়ারের কিছু অপারেটরস রয়েছে। তার মধ্যে একটা অপারেটরস হচ্ছে ডাবল কোয়েশ্চন সাইন। হুম তো ডাবল কোয়েশ্চন সাইন ডিফল্ট ভ্যালু যদি নাল থাকে, ডিফল্ট ভ্যালু যদি নাল থাকে তাহলে তুমি ওই ভ্যালুটা দাও। তো কিভাবে আমরা একটু পরে করতে পারবো, আগে কনসেপ্টটা দেখি। ইফ দ্য লেফট সাইড ইজ নাল ইউজ দ্য রাইট সাইড ইনস্টিড। তো চলেন এরপরে দেখি কি বলে। এর বলতে সিনট্যাক্স, এটা সিনট্যাক্স। এই যে দেখেন একটা ভ্যারিয়েবল থাকবে, ভ্যারিয়েবলের নাম থাকবে, এই ভ্যালুটা যদি নাল থাকে, এই দুইটা সাইন, এই দুইটাই কোয়েশ্চেন মার্কের সাইন হচ্ছে যে এই ভ্যালুটা যদি নাল থাকে তাহলে তুমি ডিফল্ট ভ্যালু দাও। কিভাবে? এই যে কোডিংও দিয়ে দিছে, ধরেন ইউজার নেম। আপনি আপনি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, ওই অ্যাপ্লিকেশনে ইউজার নেমটা নিচ্ছেন, হ্যাঁ? তো দেখেন অনেক সময় ইউজার নেম দিল না, ইউজার নেম দিল না। আবার অনেক সময় দেখা গেছে কি, ধরেন আপনি রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার নাম-টাম কিছু চাই না, আপনার জাস্ট মোবাইল নাম্বারটা চাই, ইমেল চাই। এরপরে একটা প্রোফাইল সেকশনে গিয়ে আপনার প্রোফাইলটা এডিট করার সময় নাম-টাম ওইসব কিছু হাবিজাবি চাই না? তো তখন ওই নামের ক্ষেত্রে দেখা যায় যে কি একটা অটোমেটিক্যালি একটা নাম অ্যাসাইন করে দেওয়া থাকে, যে ইউজার নেম এরকম একটা লেখা থাকে, গেস্ট লেখা থাকে। আশা করি বুঝতে পারছেন এটা জিনিসটা কি। তো এই জিনিসটা এভাবেই করে। তো এটার মানে হচ্ছে যে কি, এই ইউজার নেমটা যদি নাও থাকে, আমরা এটা কিন্তু, এগুলা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যখন বানাবো, আমরা অ্যাপ যখন বানাবো তখন হার্ডওয়্যারে টের পারবেন, অর্থাৎ তখন আপনারা রিলেট করতে পারবেন। এখন মাথার উপর দিয়ে যাবে। তো চাইলেও সমস্যা নাই, কিছু করার নেই, আপনারা একটু জাস্ট আইডিয়াটা নিয়ে রাখেন, হ্যাঁ? দেখেন এই ইউজার নেমটা যদি নাও থাকে তাহলে তুমি গেস্ট দিয়ে রাখো। হুম নাহলে কিন্তু প্রোগ্রাম কিন্তু ক্র্যাশ করবে। আপনি যদি এটা না দিয়ে রাখেন প্রোগ্রাম ক্র্যাশ করবে। এটা গেল এই যে রিয়েল লাইফ। ইফ দ্য কাস্টমার ডিড নট গিভ দেয়ার নেম উইল ইউজ গেস্ট। অর্থাৎ আপনি ধরেন একটা ই কমার্স বা আপনি দোকানের কথাই চিন্তা করেন না। তো আপনি দোকানে একজনের কাছে কিছু মালপাতি বিক্রি করছেন, তো দোকান ওই কাস্টমারটা আপনাকে নাম দিল না। তো আপনি রসিদ কার্ডে কি লিখে দিবেন? গেস্ট হিসেবে লিখে দিবেন, নাম জানেন না। হ্যাঁ, তো এটা জাস্ট রিয়েল লাইফ বোঝার জন্য এক্সাম্পলটা দেওয়া। এরপরে কি আসে? ডাবল কোয়েশ্চেন মার্কের সাথে একটা ইকুয়াল সাইন। এটার কনসেপ্টটা কি? ইফ দ্য ভ্যারিয়েবল ইজ নাল অ্যাসাইন ইট এ নিউ ভ্যালু, অ্যাসাইন ইট এ নিউ ভ্যালু। এখানে এক্সাম্পল দিয়ে দিলাম, স্ট্রিং নামের একটা নেম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, নাল লেভেল এবং নেম কোয়েশ্চেন মার্ক দুইটা ইজ ইকুয়াল টু, যদি এই নেমটা ইয়া আসে, আপনার নাল আসে, আমরা তো এখানে কি ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, এভাবে ভ্যালু কি অ্যাসাইন করে দিয়েছি? ভ্যালু অ্যাসাইন করে দিই নাই। তো এরকম যদি ভ্যালু না থাকে তাহলে তুমি অ্যানোনিমাস আউটপুট হিসেবে দেখা। হুম এই যে এখানে আমরা রিয়েল লাইফে একটা এক্সাম্পল দিয়ে রাখছি, ইফ দ্য বক্স ইজ এমপ্টি পুট সামথিং ইনসাইড। তা আমি জানি আপনাদের পড়াশোনাগুলো বোরিং লাগতেছে, বোরিং লাগলেও কিছু করার নেই, এগুলা জরুরি কনসেপ্ট, দরকারি কনসেপ্ট। তো দেখেন এখানে আরও কিছু নাল সেফটি বা নাল অ্যাওয়ার অপারেটরস আমরা দিয়ে রাখছি এবং একটা টেবল দিয়ে রাখছি। আপনারা এই স্লাইডটা যখন পড়াশোনা করবেন আপনারা নিজে নিজে একটু এক্সপ্লোর করে রাখেন, হ্যাঁ? তো অ্যাপ্লিকেশন লেভেলে কিন্তু এই জিনিসগুলো আমাদের লাগবে, অ্যাপ্লিকেশন লেভেলে এই জিনিসগুলো আমাদের লাগবে। তো আপনি আরও ডিপলি জানার জন্য এআই আছে আপনার, অথবা আপনি নিজে ডকুমেন্টেশন সার্চ করেন না, আপনাদের কোর্স করার দরকারটা কোথায়? আপনি ডকুমেন্টেশনে সার্চ করেন। তো ডার্টের অফিসিয়াল ডকুমেন্টেশন আছে, dart.dev নামের একটা ওয়েবসাইট আছে। এখানে আপনি এই যে ট্রাই ডট না, এখানে লার্নিং নামের একটা ওই যে ডক্স নামে যেটা, সেটাতে যাবে। এখানে অনেক ডকুমেন্টেশন, এই যে ইন্ট্রোডাকশন, ভেরিয়েবল, অপারেটরস, এই যে অপারেটরসের একদম পোস্টমর্টেম করছে, অপারেটরস একদম মাস্টারি পিএইচডি সব এখানে আছে। এটা কিন্তু ডার্ট ল্যাঙ্গুয়েজের অফিসিয়াল ওয়েবসাইট, হ্যাঁ? তো এখানে আপনি পড়াশোনা করতে পারবেন। তো সেলফ লার্নিং যত ইমপ্রুভ করতে পারবেন তত আপনি আগায়া থাকবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন আপনাদের এই স্লাইডটা তো অবশ্যই দরকার। আপনারা এই স্লাইডটা দেখে দেখে পড়াশোনা করবেন, নিজেরা সার্চ করে পড়াশোনা করবেন। তো এই স্লাইডটা পেতে হলে আপনাদের কি করতে হবে? জাস্ট কিছু করতে হবে না। আপনি আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা লাইক করে দিবেন। তো সেই সাথে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, অর্থাৎ লাইক এস, হ্যাঁ? এরপরে ২ হচ্ছে যে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব যে করছেন এটার একটা স্ক্রিনশট, তারপরে
তারপরে আর কিছু না। এই ২ টা জিনিস। আর তারপরে আর ৩ নাম্বারে আমি বলে দেই, আপনি একটা কমেন্ট করবেন জাস্ট। এখানে আমি কিন্তু ফ্রিতেই দিচ্ছি, তাই না? তো এটা করতে আপনার তো বেশি পরিশ্রম হবে না। তো এটা যে এই যে সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট, লাইক এটা কিন্তু আমাদেরই মোটিভেশন দেয়। হুম? একটা এত কষ্ট করে ভিডিও বানাই। তো একটা লাইক তো আপনাদের থেকে একটা লাইক তো এক্সপেক্ট করা যায়, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাদেরকে সব লার্নিং ম্যাটেরিয়ালস ফ্রিতেই দিব। আপনারা জাস্ট একটু কষ্ট করে এই কাজগুলা করবেন। তো কমেন্ট করবেন, কমেন্টের একটা অ্যাসেস। হুম? এই অ্যাসেস গুলো কি করবেন? আপনি আমাদেরকে আ আমার ইমেইল করে দিবেন, হ্যাঁ? তো ইমেইলটা কিভাবে? আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। ইমেইলটা স্ক্রিনশট নিয়ে রাখেন অথবা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। mdimon@work@gmail.com gmail.com। তো এই ইমেইলে আপনারা আপনার ওই স্ক্রিনশটগুলো আপনারা এখানে জিমেইল করে দিবেন এবং সাথে আমরা আপনাকে ওই স্ক্রিনশটগুলো দেখে আমরা এই যে স্লাইডটা আপনাকে পাঠিয়ে দিব। এটার কার এটা এটার একমাত্র একটাই উদ্দেশ্য আমরা এই যে যদি এটা কিন্তু ফ্রিতেই কি বলতাম কমেন্টে কিন্তু দিয়ে দিতে পারতাম। হুম? তো সেক্ষেত্রে হয়তো কি আপনারা এটা নিয়ে নিতেন। অনেকে এটা নিয়ে লাইক কমেন্ট করতো না। একটা লাইক কমেন্ট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আপনারা জিমেইলে যদি এগুলা পাঠান, তাহলে আপনাদের জিমেইলে আমরা রিপ্লাই হিসেবে এই পিডিএফটা দিয়ে দিব। তো আশা করি সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের সাথেই থাকবেন। তো পুরো প্লেলিস্টটি শেষ করবেন এবং আমাদের সাথে একটা জার্নি উপহার দিব ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।